কিন্তু এটা কিভাবে হলো? কিভাবে আস্থা কোণে হয়ে গেল? ব্যাঙ্গালোরে হাজার হাজার মানুষের ভিড় আর ক্যামেরার ঝলকানির মাঝে ছিল দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী আরমান সিংঘানিয়া। আর আজ তারই বিয়ে হচ্ছে। কিন্তু মণ্ডপে উপস্থিত থাকা বর নিজের কনের জন্য অপেক্ষা না করে ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত ছিল। পুরো শহর অবাক। আরমান সিংঘানিয়ার মতো একজন মানুষ কেন একটা মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল? বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কনেকে ডেকে আনুন। ডাকুন না মেয়েকে। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। আরমানের কনে প্রিয়াঙ্কাকে পছন্দ করেছিলেন আরমানের দাদু আলোক সিংঘানিয়া। প্রিয়াঙ্কা ছিল তাদের অফিসের একজন ক্লার্ক মনোজ মালহোত্রার মেয়ে। অত্যন্ত সরল আর সাদাসিধে মেয়ে প্রিয়াঙ্কা বাবার চাপে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু আজ এই বিয়ের দিনে মনোজ যখন নিজের মেয়ের ঘরে ঢুকল, ঘরের অবস্থা দেখে তার পায়ের তলার মাটি অবধি সরে গেল। মণ্ডপে যাওয়ার ঠিক আগেই প্রিয়াঙ্কা উধাও হয়ে গিয়েছিল। আরে তুমি কি করলে? প্রিয়াঙ্কার বাবা মা বিষয়টা বুঝতেই তাদের পা কাঁপতে শুরু করল। ঠিক তখনই আলোক সিংঘানিয়া বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। সেটা বুঝেই তিনি রুমের দিকে এগিয়ে গেলেন। আরে মেয়ে তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ, ও তো রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনি যান না। কিন্তু এই মিথ্যে বেশিক্ষণ টিকল না। আরমানের দাদু ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন। একটা সাধারণ নিষ্পাপ কিন্তু অসাধারণ সুন্দর মেয়ে বসে কাঁদছিল, যার নাম ছিল আস্থা। এটা দেখে আলোক সিংঘানিয়া রাগে গর্জে উঠলেন। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা পালিয়ে গেছে স্যার, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই আস্থাই ওকে সাহায্য করেছে। আমি কিচ্ছু করিনি মামি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এ বিয়ে তো নিশ্চয়ই হবে। যদি কোণে পালিয়ে গিয়ে থাকে তাহলে ওর জায়গায় অন্য কেউ বসবে। যদি এই বিয়েটা না হয় তাহলে জানো তো আরমানের রাগ। আরমানের রাগ থেকে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। আসলে আরমান মেয়েদের ঘৃণা করত, আর এই বিয়েটা করানোর জন্য আলোক সিংঘানিয়া তার নকল হার্ট অ্যাটাকের নাটক করেছিলেন। যদি কোণে পালিয়ে যাবার কথা প্রকাশ পেত তাহলে আরমানের রাগ সবাইকে ছাই করে দিত। তাই কোণের মা সীমা আস্থাকে সামনে ঠেলে দিয়ে বলল, এই সব কিছু এর জন্য হয়েছে, তাই এর মূল্য ওকেই চোকাতে হবে। শোন আস্থা, এখন আরমানের বউ তোকেই হতে হবে, শুনতে পেয়েছিস? আস্থা প্রচন্ড ভয় পেয়ে গেছিল। ও কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতে চাই না মামি, প্লিজ আমাকে দিদার কাছে যেতে দাও প্লিজ। ওই প্রিয়াঙ্কা দিদি বলছিল যে ও এক বাজে কথা বলা বন্ধ কর তুই, আর যেমন বলছি তেমন কর। আস্থা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ ওর কথা শুনল না। এই মুহূর্তে বিষয়টা কোনো মেয়ের জীবনের কথা ছিল না, বিষয়টা ছিল সিংঘানিয়া পরিবারের সম্মানের। আস্থা, তোমাকে এই বিয়েটা করতেই হবে, না হলে আরমান সিংঘানিয়া আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। আরে তুমি জানো না ও কতটা ভয়ঙ্কর। আস্থার কাছে আর কোনো পালানোর পথ ছিল না। ওকে সঙ্গে সঙ্গে কনের পোশাক পরিয়ে সাজিয়ে দেওয়া হলো, আর মুখ ঢাকার জন্য মাথার উপর ঘোমটা দেওয়া হলো। হাত এগিয়ে দিন। পুরো মুখ ঢেকে রাখা ভারী ঘোমটার কারণে আরমান বুঝতেই পারেনি যে কোণে বদলে গেছে। সে দ্রুত বিয়ের সব রীতি সম্পন্ন করল, আর বিয়ে শেষ হতেই সম্পূর্ণরূপে আবার নিজের ফোন আর কাজে ডুবে গেল। বড়বাবু, এখানে এই মেয়েটার সব ইনফরমেশন আছে। এদিকে আস্থা সম্পর্কে সবকিছু জানার জন্য আরমানের দাদু আলোক সিংঘানিয়া তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ফাইল আনিয়েছিলেন।
কিন্তু আস্থার বাবা মায়ের তথ্যের দিকে চোখ পড়তেই, যারা নাকি এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তিনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের মনে বিড়বিড় করে বললেন, প্রথমে আমি ভেবেছিলাম এই মেয়েটাকে 2-4 দিনের মধ্যেই ডিভোর্স করিয়ে মুক্তি দিয়ে দেব, কিন্তু আর নয়। ও সারা জীবন আরমান সিংহানিয়ার স্ত্রী হয়েই থাকবে। এরপর বিয়ের অনুষ্ঠান শেষ হলো আর আস্থা এসে পৌঁছল সিংঘানিয়া ম্যানশনের সামনে। আরমান অপেক্ষা না করেই ভেতরে ঢুকতে গেল, কিন্তু হঠাৎই আরমান বাবা, বিয়ের পরে একা বাড়িতে ঢুকতে পারবে না, বৌমাকে নিয়ে এসো। যাও যাও, নিয়ে এসো বৌমাকে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর দাদুই ছিলেন একমাত্র মানুষ যাকে আরমান নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, আর ওনার কথা কোনোদিনও সে অমান্য করত না। লোকেরা বলতো সিংঘানিয়া ম্যানশনে পা রাখা প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু আস্থার জন্য এটা কোনো স্বপ্নের শুরু ছিল না, এটা ছিল তার ধ্বংসের দোরগোড়া। আস্থা তার ঘুমটা এখনো তোলেনি, তাই সে কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আরমান রেগে গিয়ে লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকল। ওদের ঢুকতে দেখে আরমানের ছোট ভাই আর কয়েকজন বন্ধু হলে জড়ো হয়ে শীষ দিল আর মজা করতে শুরু করলো, কিন্তু লিভিং রুম পার হতেই আরমান আস্থাকে নিজের কোল থেকে নামিয়ে দিল। আর হ্যাঁ, যা নাটক করা ছিল হয়ে গেছে, এবার অফিসের কাজ করতে হবে, আর নাটক করতে পারছি না। এই বলে আরমান নিজের স্টাডি রুমে ঢুকে গেল। আহান বাবা। হ্যাঁ দাদু। বৌদি আসো, তোমাকে আমি তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে দাদুর ইশারা পেয়ে আরমানের ভাই আহান আস্থাকে আরমানের রুমে নিয়ে গিয়ে বলল, আসো বৌদি, ওয়েলকাম। এটাই হলো তোমার রুম। যদি কোনো কিছু দরকার হয় তুমি শুধু বেলটা বাজিয়ে দিও, কেউ ঠিক চলে আসবে তোমার সেবা করার জন্য। তুমি কমফোর্টেবল থাকো, আমি না হয় কিছুক্ষণ বাদে আসছি। আস্থা ভেতরে ঢুকতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই প্রথম ও নিজের নতুন বাড়িতে একা ছিল। ও যেই ভেতর থেকে দরজাটা ঠেলল, একটা জোরে শব্দ হয়ে অটোম্যাটিকভাবে দরজাটা লক হয়ে গেল। দরজায় যে অটোম্যাটিক ইলেকট্রনিক লক লাগানো ছিল, আস্থা সেই সম্পর্কে কিছুই জানত না। ও এরপর নিজের ঘোমটাটা খুলল আর তারপর একটা গভীর নিঃশ্বাস নিল। ও এতটাই ক্লান্ত ছিল যে খুব তাড়াতাড়ি ঘুম ওকে গ্রাস করল। এদিকে ঠিক রাত 2টোয় আরমান যখন নিজের কাজ শেষ করে ঘুমানোর জন্য রুমে এলো, ও দেখতে পায় আস্থা বিছানার এক কোণে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ওকে দেখেই আরমান ঘৃণা ভরে বলল, দাদুটাও না, ওকে আমার ঘরে পাঠানোর কি দরকার ছিল? যদিও বিয়েটা নাম মাত্র, তাতে কিছুই যায় আসে না। সে যে মেয়েই হোক না কেন, কেউ কোনোদিন আমার লাইফে আসতে পারবে না। ও আস্থাকে জাগানোর অনেকবার চেষ্টা করল, কিন্তু আস্থা গভীর ঘুমেছিল এবং সেই জন্য কিছুই শুনতে পেল না। এটা দেখে আরমান ভীষণ বিরক্ত হলো, আর ঠিক তখনই টেবিলের ওপর রাখা ওই গ্লাস মেঝেতে ফেলে দিল। গ্লাসটা মেঝেতে পড়তেই সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু তবুও আস্থার ঘুম ভাঙল না। আমি ওকে এত ভালো করে কেন ডাকছি? হঠাৎই আরমান নিজের পকেটে হাত দিল, আর মুহূর্তের মধ্যেই ও হাতে একটা বন্দুক নিল।